প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দেখে নেব তোমাদের সপ্তম শ্রেণীর যে পূর্ণমান 50 মডেল ইলেকট্রিক টাস্ক পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ সঠিক উত্তর। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে এক দাগে তোমাদের 6টা এমসিকিউ রয়েছে। তার প্রথমটা কী বলেছে, এখানে বলা আছে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে প্রথমটা বলা আছে অপভ বস্তুটি হলো, মানে যে বস্তু নিজের কোনো আলো নেই। মোমবাতির নিজের আলো রয়েছে, সূর্যের নিজের আলো রয়েছে, জোনাকির নিজের আলো রয়েছে, চাঁদের কোনো নিজস্ব আলো নেই। সঠিক অ্যান্সার হবে গ, চাঁদ। 1-2, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো। তাহলে জীবাশ্ম জ্বালানি নয়, এখানে সঠিক অ্যান্সার হবে ঘ, গোবর গ্যাস। দেখো, কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল এগুলো সব তোমাদের জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়। তাহলে 1-2 সঠিক অ্যান্সার হবে ঘ, গোবর গ্যাস। 1-3, উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো এখানে সঠিক অ্যান্সার হবে খ, বর্ধনশীল অঞ্চল। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেখানে কোনো রোঁয়া থাকে না, টুপির মতো অংশ। তাহলে 1-3 সঠিক অ্যান্সার হবে খ, বর্ধনশীল অঞ্চল। 1-4, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন যদি না ঘটতে হয় তাহলে মসৃণ তল হতে হয়। অমসৃণ তলে আলো বিক্ষিপ্ত প্রতিফলিত হয়। অপশনগুলো দেখো, এখানে দেওয়াল, কাগজ, কাপড় এগুলো তো অমসৃণ, তাহলে এখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। দেখো, আয়নায় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1-4 ঘ, আয়না। 1-5, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো। পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় মানে যেটা পরিবেশের ক্ষতি সাধন করে। তাহলে দেখো, জীবাশ্ম জ্বালানি যদি পোড়ানো হয় সেক্ষেত্রে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয়, যেটা পরিবেশের পক্ষে ভালো নয়, পরিবেশ বান্ধব নয়। 1-5 সঠিক অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি গ। 1-6, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো। রূপান্তরিত অর্ধবায়বীয় দেখা যায় কচুরিপানায়। 1-6 সঠিক অ্যান্সার হবে খ। দেখো, 2 শূন্যস্থান পূরণ করো। 3টা শূন্যস্থান রয়েছে। এই শূন্যস্থানে তোমাদের প্রত্যেকটা 1 মার্ক করে রয়েছে। তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেগুলো আগের যে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে 7টা, তা সম্পূর্ণ কম্বাইন করে দেওয়া হয়েছে। তাই আগের অ্যাক্টিভিটি টাস্কে আমরা ডিটেলসে আলোচনা করছি, তাই এখানে আর ডিটেলসে তোমাদের আলোচনা করে দিচ্ছি না। মোটামুটি তোমাদের সঠিক অ্যান্সার যেভাবে বুঝতে পারো সেটা বলে দিচ্ছি। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো দেখে নাও, এখানে শূন্যস্থানে কী বলা আছে। 2-1, স্থিতিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলের প্রয়োগ করা হয়। স্থিতিতে তোমাদের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কী উৎপন্ন হয়, তাপ উৎপন্ন করা হয়। তাহলে কিসের ফল, তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল, শূন্যস্থান হবে তাপীয় ফলের প্রয়োগ করা হয়। 2-2, আমের আঁটি ড্যাশ ঢেকে রাখে। আমের আঁটি আমের বীজ ঢেকে রাখে। তাহলে শূন্যস্থান হবে বীজ। 2-3, এসর হলো ড্যাশ ফলের একটি উদাহরণ। এসর হলো একটা তোমাদের যৌগিক ফলের উদাহরণ। শূন্যস্থান হবে যৌগিক। তোমাদের এই উত্তরগুলো সম্পূর্ণ তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, তাই কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগের যে ভিডিওগুলোতে আমরা পেজ ধরে ধরে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, এখানে 3 কি বলা আছে, সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে ক্রোধ চিহ্ন দাও। 6টা রয়েছে, 6টায় 6 মার্ক করে রয়েছে। দেখো, 3-1, কোনো বস্তুতে তাপ দিলে তার উষ্ণতা পরিবর্তন হবেই। দেখো, সাধারণত কোনো বস্তুতে তাপ দিলে উষ্ণতা পরিবর্তন ঘটে থাকে, কিন্তু বস্তুর যদি অবস্থান পরিবর্তন ঘটে, মনে করো বরফ থেকে জলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি অবস্থান পরিবর্তন ঘটে তাহলে লিন তাপ, বা জল থেকে বাষ্প পরিণত হচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, একটা লিন তাপ নিচ্ছে কিন্তু বস্তুর তাপের কোনো পরিবর্তন হচ্ছে, শুধু অবস্থা পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রেও কিন্তু তাপ প্রদান করা হয়, তাপের প্রয়োজন হয়। তাহলে এই ক্ষেত্রে যখন লিন তাপ দেওয়া হয়, বস্তু অবস্থান পরিবর্তন ঘটে, তখন তার উষ্ণতা কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কী হবে, ভুল, সবসময় ঘটে না। তাহলে 3-1 হয়ে যাবে তোমাদের ভুল, তোমরা ক্রোধ চিহ্ন দিয়ে দেবে। 3-2, ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয় না, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়। ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তাহলে এটা হয়ে যাবে কি, ভুল। 3-2 ভুল। 3-3, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই। দেখো, এটা কঠিন সোডিয়ামের অণুর মধ্যে কোনো তোমার অণুর কোনো অস্তিত্ব থাকে না। যখন এটাকে আয়নিত অবস্থায় রাখা হয় বা জলের মধ্যে রাখা হবে, তখন এটার অণুর অস্তিত্ব থাকবে। তাহলে কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো অণুর অস্তিত্ব থাকে না। তাহলে এটা হয়ে যাবে 3-3 সঠিক। 3-4, কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চুম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয় না, সামান্য বেশি হয়, চুম্বক দৈর্ঘ্যের থেকে সামান্য বেশি হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু কম বলা আছে, তাহলে এটা হয়ে যাবে ভুল। 3-5, কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তার নাম পর্বমধ্য। না, কাণ্ডের যে অংশ থেকে শাখা বের হয় তাকে বলা হয় পর্ব। তাহলে এটা কী হয়ে যাবে, ভুল। 3-5 হয়ে যাবে ভুল। 3-6, তেঁতুল পাতা হলো এক
একক পাতার একটি উদাহরণ, তেঁতুল পাতা একক পাতার উদাহরণ নয়। তাহলে এটা হয়ে যাবে 3-এর 6 ভুল, তাহলে ক্রোশ চিহ্ন দিয়ে দেবে। দেখো এখানে যে যতগুলো তোমাদের 6টা রয়েছে ঠিক ভুল, তার মধ্যে একটাই ঠিক রয়েছে 3-এর 3, আর বাকি 5টা ভুল। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 3টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা 1 নাম্বার করে রয়েছে। এখানে তোমাদের সমীকরণটি ব্যালেন্স করে লেখো। একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে এখানে দেখো P4 প্লাস তোমার একটা শূন্যস্থান দেওয়া আছে O2, আর একটা ডাট দেওয়া আছে তোমার P4, আর অক্সিজেন 10টা রয়েছে। এখানে দেখো অক্সিজেন 10টা রয়েছে ডান পাশে, আর বাঁ পাশে অক্সিজেন কটা রয়েছে? 2টো রয়েছে। তাহলে এখানে শূন্যস্থানে তোমরা 5 লিখে দেবে, তাহলে তোমাদের সমীকরণটা হয়ে যাবে। এই সমীকরণটা খাতায় লিখে দিলে তোমাদের সম্পূর্ণ সমীকরণটা ব্যালেন্স হয়ে যাবে। এরপরে দেখো কত বলা আছে, 4-এর 2 মানব দেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। দেখো এটা উত্তর কী হবে, এভাবে তোমরা লিখে দেবে। 4-এর 2 উত্তর লিখবে, মানব দেহে আয়োডিনের একটি কাজ হলো আয়োডিন মানব মস্তিষ্কের বিকাশ ঘটায়। তাহলে এটা হয়ে গেল তোমাদের 4-এর 2। 4-এর 3 আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। প্রক্রিয়াজাত মানে আমকে রূপান্তর করে একটা যে খাবার তৈরি করা হয়, অনেক উদাহরণ রয়েছে। তাহলে তোমরা কী লিখবে, দেখো আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হলো, দিয়ে লিখতে পারবে ফুটি, আমের জেলি, আমসত্ত্ব ইত্যাদি। এইভাবে তোমরা লিখে দেবে, যেভাবে লেখা আছে এইভাবে তোমরা খাতায় লিখে দেবে। দেখো এরপরে 5 দাগ। 5 দাগে দেখো তোমাদের এখানে 60টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2, তাই একটু বড় এবং সুন্দর গুছিয়ে লিখতে হবে। তোমরা কী করে লিখবে দেখে নাও খাতায়। প্রথমে এখানে আছে 5-এর 1 কিউপ্রিক ক্লোরাইড জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণটি লেখো। তো সমীকরণটি না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। প্রথমটার জন্য 1 মার্ক, আর সমীকরণের জন্য 1 মার্ক রয়েছে। দেখো তোমরা এভাবেই ঠিক খাতায় লিখে নেবে। 5-এর 1 দেবে, উত্তর দেবে। এখানে তোমরা লিখবে, দেখো আলাদা আলাদা করে দুটো পার্ট করে লিখবে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে লালচে বর্ণের তামা ব্র্যাকেটে লিখে দেবে Cu কপার তৃতীয় পরে এবং জিঙ্ক ক্লোরাইড মানে ব্র্যাকেটে লিখবে ZnCl2, 2টা নিচে লিখবে, ব্র্যাকেট ক্লোজ করে দেবে, উৎপন্ন করে। আবার নিচে এটা লিখে দেবে একটা পয়েন্ট করে, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো এর সেকেন্ড পার্টটা তোমরা কী করে লিখবে সমীকরণটি হলো দিয়ে একটা নিচে দাগ দেবে, দাগ দিয়ে এখানে লিখবে ZnCuCl2 তীর চিহ্ন দেবে, ZnCl2 প্লাস Cu নিচের দিকে তীর চিহ্ন দেবে, কারণ কি Cu মানে কপার তৃতীয় পড়ে যাবে, তাই নিচের দিকে ওটা তীর চিহ্ন দিয়ে দেবে। আর এখানে নিচে যে নামগুলো লেখা আছে জিঙ্ক, কিউপ্রিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড আর কপার, এইভাবে নামগুলো লিখে দেবে। পরবর্তী প্রশ্ন 5-এর 2 কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়? তাহলে এখানে ফিল্টার যন্ত্র সাহায্য নিতে বলেনি। তাহলে দেখো কিভাবে তোমরা এই প্রশ্নটা লিখে নেবে। দেখো এভাবে তোমরা খাতায় পয়েন্ট করে দেবে, পয়েন্ট করে লিখবে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি, দিয়ে এবার রোমান 1 করবে। জল কমপক্ষে 20 থেকে 30 মিনিট ফোটাতে হবে, তারপর ঠান্ডা করে ছেঁকে নিতে হবে, তারপর সেই জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে। প্রথম পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় আবার কী পদ্ধতিতে করা যেতে পারে, অল্প সময়ের মধ্যে বিশুদ্ধ জল পেতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জলকে বিশুদ্ধ করতে হবে। তাহলে এই 2টো পয়েন্ট লিখে দিলেও আরেকটা পয়েন্ট লিখবে, তাহলে তোমাদের 5-এর 2 এর সম্পূর্ণ উত্তর হয়ে যাবে। দেখো তোমাদের যে আরেকটা পয়েন্ট রয়েছে 3, রোমান 3 দিয়ে লিখবে জলে ফটকরি দিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে জল বিশুদ্ধ হয়ে যায়, তারপর সেই জলের উপরের জল পানযোগ্য হয়, আর নিচে যে জলটা থাকে সেটা তো পানযোগ্য করে না, সেখানে ফিটকিরি এবং নোংরা ছেঁকে গিয়ে পড়ে থাকে, তাই উপরের জলটা পানযোগ্য হয়। তাহলে এইভাবেই তোমরা লিখে দিলে 5-এর 2 সম্পূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে এবং তোমরা সম্পূর্ণ ফুল মার্ক পেয়ে যাবে। 5-এর 3 পৃথিবী যে নিজেই একটা চুম্বক, তার পক্ষে কি প্রমাণ আছে? উত্তর, পৃথিবী যে নিজেই একটি চুম্বক তার পক্ষে একটি প্রমাণ। পৃথিবীর উপরে কোনো লোহার দণ্ডকে অনেক দিন ধরে উত্তর থেকে দক্ষিণমুখী করে রেখে দিলে দেখা যায় ওই লোহার দণ্ডের মধ্যে কিছুটা চুম্বকের ধর্ম সৃষ্টি হয়। এর থেকে বলা যায় যে পৃথিবী নিজেই একটি চুম্বক। আবার নিচে এটাও লিখে দেবে, এছাড়া কোনো দণ্ডচুম্বককে কোনো দড়ির মাধ্যমে ঝুলিয়ে রাখা হলে দণ্ডচুম্বকটি সবসময় পৃথিবীর উত্তর ও দক্ষিণ বরাবর মুখ করে থাকে, দক্ষিণ দিক বরাবর, দক্ষিণ মেরু বরাবর তোমার মুখ করে থাকে। তাহলে এটা তোমরা লিখে দেবে। তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে সম্পূর্ণটা তোমরা লিখে দেবে। 5-এর 4 কি উপায়ে উদ্ভিদের স্বপরাগযোগ ঘটে থাকে? দেখো তোমরা কি করে লিখবে খাতায়। প্রথমে লিখবে 2টি পদ্ধতিতে উদ্ভিদের স্বপরাগযোগ ঘটে থাকে, এরপর লিখবে রোমান 1 অটোগ্যামি দিয়ে নিচে আন্ডারলাইন করে দাগ দিয়ে দেবে এবং ডট ডট দেবে। তাহলে পরাগ মিলন যখন একই ফুলের মধ্যে ঘটে তখন তাকে অটোগ্যামি বলে।
আর নিচে 2 নম্বর পয়েন্ট দেবে গেইটেনোগেমি, বা ইংলিশে একে বলা হয় জেইটেনোগেমি। তোমরা লিখে দেবে গেইটেনোগেমি, নিচে দাগ দিয়ে দেবে। এক্ষেত্রে পরাগ মিলন একই গাছের ভিন্ন ফুলের মধ্যে ঘটে থাকে। 5 চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কিসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত? লোহার চেয়ার না কাঠের টুল, এবং কেন? দেখো দুটো বাগানে ভাগ করা রয়েছে এখানে। তোমরা খাতায় এভাবে উত্তরটা লিখবে। চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রিকে অবশ্যই কাঠের টুলে দাঁড়িয়ে কাজ করতে হবে। এখানে দেখো এটা হবে টাইপিং মিস্টেক, টুলে হবে, কারণ লোহা তড়িৎ এর সুপরিবাহী এবং কাঠ তড়িতে কুপরিবাহী হয়ে থাকে। তাই লোহার চেহারে উপর দাঁড়িয়ে কাজ করলে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর কাঠ যেহেতু তড়িৎ কুপরিবাহী তাই বিপদ হওয়ার সম্ভাবনা কম থাকে। এভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে বা এখান থেকে পজ করে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন 5-6, উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি? দেখো উত্তর দেখে নাও। 5-6 এখানে হেডিং করবে উদ্ভিদ মূলের প্রধান কাজগুলি হলো, দিয়ে রোমান 1, মাটিতে গাছকে আটকে ধরতে সাহায্য করে মূল উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে। 3, মূলে উদ্ভিদের ভবিষ্যতের খাদ্য সঞ্চিত থাকে। 4, এটা রোমান 4 হবে, 3 হয়ে গেছে। মূলের সাহায্যে উদ্ভিদ জল ও প্রয়োজনীয় খনিজ লবণ গ্রহণ করে থাকে। তাহলে এই 4টা পয়েন্ট তোমরা লিখে দেবে। 5 শেষ প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? চলো দেখে নাও উত্তর। 5 7 উত্তর, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে, কারণ স্পিরিট বা ইথার বাষ্পীভবনের জন্য হাত থেকে লিন তাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভব হয়। 6 দাগে তোমাদের 6টা প্রশ্ন রয়েছে, প্রত্যেক প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 6 18। দেখো এখানে প্রশ্ন দেখো, প্রথমে 6-1, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ সমান হয় তা নির্ণয় করো। এটা একটা অঙ্ক, তোমরা দেখে নাও কী করে করবে। 6-1 অঙ্ক, তাহলে এখানে লিখে নেবে, মনে করি x ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো, দিয়ে তোমরা এইভাবে সমীকরণটা লিখবে। লিখে এখান থেকে তোমরা এখানে লিখে দেবে সি মানে ফারেনহাইট সেলসিয়াস সমান ফারেনহাইট সমান তোমার চলো x ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে সি এর জায়গায় আর এফের জায়গায় এক্স বসাবে, বসিয়ে এইভাবে তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেবে। দেখে নাও এখান থেকে দেখে নিয়ে তোমরা ক্যালকুলেশন করে দেবে। আর এখান থেকে দেখো 4 দিয়ে 160কে কেটে দিয়ে এখানে 40 লিখে নেবে। আমি কেটে লিখিনি, তাহলে এখানে x সমান -40। তাহলে এখানে পরে লিখে দেবে 40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় -40। তাহলে এটা ছিল তোমাদের 6-1। এরপরে দেখো 6-2 প্রশ্ন ছিল রোগ একটা তোমার শিশুদের কোয়াশিকর রোগ, এটা কী কারণে হয় এবং এর লক্ষণ কী? তাহলে প্রোটিন জাতীয় খাবারের অভাব দেখা দিলে 1 থেকে 4 বছরের শিশুদের অপুষ্টিজনিত কোয়াশিকর রোগ হয়। কোয়াশিকার রোগের লক্ষণ রোমান 1 দিয়ে লিখবে, শিশুদের পেট ফুলে ওঠে। রোমান 2, গায়ের রং কালচে বা গাঢ় হয়ে যায়। রোমান 3, হাত ও পা সরু হয়ে যায়। রোগের লক্ষণে দেখো রোমান 4, চোখ বাইরের দিকে বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে তোমরা এইভাবে তোমাদের যে 6-2 এর উত্তরটা লিখে দেবে। কোয়াশিকার রোগের লক্ষণ এইভাবে হেডিং করবে, এইভাবে তোমরা খাতায় লিখে নেবে। দেখো 6-3 তোমাদের প্রশ্নে বলা ছিল যে একটি চিত্রের সাহায্যে দেখাও ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ কেমন হয়। তাহলে দেখো এইভাবে তোমরা চিত্র আঁকবে। অবশ্যই সম্পূর্ণ এই যে লেখাগুলো আছে প্রত্যেকটা তোমরা দাগ নম্বরটা শুধু পেন দিয়ে লিখবে, আর বাকি সম্পূর্ণটুকু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। আমি পেন দিয়ে করেছি কারণ তোমাদের দেখতেই সুবিধা হবে। তাহলে দেখো এইভাবে তোমরা সম্পূর্ণটা লিখে নেবে। এখানে দেখো একটু কাটা রয়েছে সেগুলো এখানে পরে দেখো আমি পাশে সাইডে লিখে দিচ্ছি। দেখো ওবি হলো প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত রশ্মি, এখানে পাশে লেখা আছে প্রতিষ্ঠিত রশ্মি। আর এখানে তোমার কোণ ও BON যেটা আর আছে এটা হলো প্রতিসরণ কোণ। আর নিচে তোমরা লিখে দেবে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিষ্ঠিত গতিপথ, এটাও তোমরা পেন্সিল দিয়ে লিখে নেবে। তাহলে এটা 6-3। 6-4 উত্তর দেখো, সাপ তার যোগসব অর্গানের সাহায্যে কীভাবে চারপাশে পরিবেশের গন্ধ বা পরিবেশ সম্বন্ধে কী করে জানে। তাহলে সেটা এইভাবে লিখে দেওয়া, সাপ তার যোগসব অর্গানের সাহায্যে চারিপাশ এর পরিবেশ থেকে আসা বিভিন্ন প্রাণীর গন্ধ এবং বিভিন্ন যৌগ তাদের জীবের মাধ্যমে অনুভব করতে পারে। তারা তাদের চারপাশে পরিবেশের সম্বন্ধে জানতে পারে। তারা তাদের জীবন
নিয়ে তাদের তালুতে, এখানে জীবন না, এখানে দেখো এটা জীব হবে, তারা তাদের জীব নিয়ে তাদের তালুতে ঠেকায় এবং পরিবেশের চারিপাশের সম্বন্ধে জানতে পারে। দেখো এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে জীব হবে, এটা এখানে রয়েছে দেখো পরে তারা তাদের জীবন না, এটা জীবনের জায়গায় জীব হবে। এখান থেকে এই সম্পূর্ণটুকু লিখে দেবে তোমরা। এরপরে তোমাদের 6-5 সুচিত্র ক্যামেরার চিত্র যদি তোমার বড় করা হয় তাহলে কী সমস্যা হবে, তাহলে প্রতিকৃত কীভাবে তৈরি হবে সেটা কীভাবে লিখবে। সুচিত্র ক্যামেরার চিত্র বড় হলে প্রতিটি ছিদ্র অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টিরূপে কাজ করে। প্রতিটি ছোট ছিদ্র আলাদা আলাদাভাবে স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে, ফলস্বরূপ অনেকগুলো প্রতিকৃতি মিলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরি করবে। তাই ছিদ্র বড় হলে প্রতিকৃত অস্পষ্ট তৈরি হবে। এটা 6-5। দেখো এটা তোমাদের এই পরিবেশ ও তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের শেষ প্রশ্ন। দেখো এটা দেখে নাও, এবং আমাদের চ্যানেলে তোমরা অন্য অন্য যে সাবজেক্টগুলো রয়েছে তার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, এবং যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে দেবো। এখানে দেখো 6-6 কী হচ্ছে, সমুদ্রের জলের মাছ যেভাবে নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে, তাহলে একে কী লিখবে, সমুদ্রের জলের মাছ ঘনমূত্র ত্যাগ করে যদি তাহলে করে, ফলে দেহে থেকে খুব কম পরিমাণে জল বাইরে বেরিয়ে আসে, কমাটা করের পরে হবে। তারপর দেখো 2, সমুদ্রের জলের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে, ফলে দেহের জলের পরিমাণ স্বাভাবিক থাকে।